আমার রোজি রুটি মতলব আছে, আমার ঝগড়া লড়াই দিয়ে কোনো মতলব নেই। 4 ঘন্টা সময় পেয়েছিল পুলিশ এটাকে দমন করার, কিন্তু তারা নিশ্চুপ ছিল। চক্রান্ত না হলে কোনো পক্ষই সংগঠিতভাবে এই ধরনের ঘটনা ঘটাতে পারত না। আসলে এই রাহুল সিং, হরিমোহন সিং এরা কোনো দলের নয়, এরা সুবিধাবাদী। যখন যে শাসন ক্ষমতায় থাকে এরা তাদের পা চাটে। মালদা থেকে মুর্শিদাবাদ, বাংলায় বেড়েই চলেছে সাম্প্রদায়িক উত্তেজনা। ভোটের বাজারে সেই উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা দেখছে শান্তিপ্রিয় সচেতন বাঙালি সমাজ। কেন এমন ঘটছে? এক পক্ষ আঙুল তুলছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের দিকে, আবার অন্য পক্ষ বলছে রাজ্যের প্রধান বিরোধী দলের হিন্দুত্বের রাজনীতি এবং মুসলিম বিদ্বেষী এই পরিস্থিতি তৈরি করছে, যার তীব্রতা এতটাই যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে পড়েছে কলকাতার উপকণ্ঠেও। 7 জুন 2025 ঈদের দিন রাতারাতি রবীন্দ্রনগর থানার বাইরে মন্দিরের সামনে বেশ কয়েকটি বেদি তৈরি করে তুলসী ও আরও অন্যান্য ফুল গাছ লাগানো হয় বলে অভিযোগ। যে জায়গায় গাছ লাগানো হয় সেখানে একজন সংখ্যালঘু মুসলিম ফল বিক্রেতা ঠেলাগাড়ি নিয়ে বসতেন। সেই স্থানে তুলসীর বেদি বসানোয় ঠেলা দিতে না পারায় কাউন্সিলর, বিধায়ক এবং থানায় জানায় ফল বিক্রেতা মোহাম্মদ জুনেদ এবং তার স্ত্রী। গাছ লাগানোর 3 দিন পর উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। কেউ বলছেন 200, কেউ বলছেন 500, আবার কেউ বলছেন হাজার বিক্ষুব্ধ জনতা সেদিন জড়ো হয়েছিল থানার বাইরে। ফল বিক্রেতাকে বসতে না দেওয়ার প্রতিবাদে তারা তুলসীর বেদি সহ অন্যান্য বেদিগুলিও ভেঙে দেয়। আশপাশের কিছু দোকানেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। ঠিক কি ঘটেছিল সেদিন? ফল বিক্রেতার স্ত্রী রানী খাতুন ইনস্টিটিউটকে জানিয়েছেন, আমি বিহার যে আসার পরে গেলুম এমএলএ সাহেবকে, কাউন্সিলর আমাদের, ওনাকে আমি শুনিয়েছি দাদা এমনি ব্যাপার, কেন আমি মুসলিম মেয়ে বলে আমার জন্য একটু তোমরা বিরোধ করবে না? তো দাদা বলেছে ঠিক আছে, আমি ফোন করে, রঘুবীর বলেছে আমি ফোন করে বলে দেবো ফোন, নালে আমি নিজে দিয়ে যাবো থানায়। তো আমি বলছি ঠিক আছে। তো উনি আসেনি, তো আমি বড়োবাবুর কাছে গেলুম। বড়োবাবু এমএলএ সাহেব ফোন করে বলে দিয়েছিল যে ওর কী আছে দেখুন। তো এমএলএ সাহেব ফোন করে আমার সামনে ফোন করেছে এমএলএ সাহেব। তো তারপরে এমএলএ সাহেব ফোন করার পরে আমি থানায় গেলুম। বড়োবাবু আমাকে বললো ঠিক আছে যান, আপনাকে আমি এখন জায়গা দিয়ে দিচ্ছি, আপনি বসুন, যখন হরিমোহন আসলে তখন তোমাকে জায়গাটা দেবে। তো আমি বলছি ঠিক আছে স্যার। তো ওই নিয়ে আমি বাইরে বার হয়েছি। এর মধ্যে কী হয়েছে আমি বুঝতেই পারিনি যে ঝামেলা বেড়ে গেছে কেন। আমার তো দিদি রুজি রুটি দিয়ে মতলব আছে। আমরা ওইটা হয়েছে তোমার ওই 11 তারিখে, ধরো ঝামেলাটা হয়েছে 11 তারিখে। তো আমার দেখো দিদি, আমার রোজি রুটি মতলব আছে, আমার ঝগড়া লড়াই দিয়ে কোনো মতলব নেই। ওরা মন্দির বড় করে বানিয়ে লিখ যেমনি করুক, আমার মাকির এই নিবেদন আছে থানার দিয়ে আর দিদির কাছে আর কাউন্সিলর এমএলএর কাছে আমি নিবেদন করি আমাকে একটা জায়গা দিক ছোটো মতন। আমি গরিব মানুষ, আমি কোথায় যাব? হরিমোহন সিং এর কথা আপনি বললেন যে হরিমোহন সিং এলে আপনাদেরকে জায়গাটা দিতে হবে, কেন জায়গাটা কি হরিমোহন সিং এর? না, হরিমোহন সিং এখানে কোথায় দিয়ে এসেছে আমি জানিনি। থানায় দিয়ে আমাকে বলেছে যখন হরিমোহন আসলে তখন তোমাকে জায়গা দেবে, এখন আমি তোমাকে বসার মতন জায়গা দিচ্ছি, এই কথাই থানাতে বলে আমাকে ছেড়ে দিয়েছে। ছাড়ার পরে ওই বাইরে এসেছি স্যারের সাথে, যেই বাইরে আসার পরেই ঝামেলা চালু হয়ে গেছে। এবারটা আমি আর ঝামেলায় আমি ছিলুম নি। আমাদের তো কোথায় কোনো নিশানি নেই যে আমরা একটা ইট মেরেছি কি পাথর মেরেছি, আমাদের দরকারই নেই। ঝগড়া করার আমার উমিদই ছিল না যে আমি লড়াই ঝগড়া করি দিদি। আর তারপরে যে আমি নিজের থানাতেই আমাকে বস করিয়ে দিয়েছে, নিয়ে যে আমার স্বামী আর আমি দুজনেই থানাতেই বসেছিল। সারা রাত 11টার সময় আমরা থানা দিয়ে ফির আমরা চলে গেছি বাড়িতে। ঝামেলাটা যখন শেষ হয়েছে তখন আমাদের থানা দিয়ে ছেড়েছে বার হতে। হ্যাঁ, থানার পাশেই দেখুন আমার বাড়ি, থানার সামনে মন্দির আছে, আমার বাড়ির সামনে মন্দির আছে। মন্দিরে আমরা কখনো অশান্তি করিনি যে একটা নোংরা ফেলে দিয়েছি। মন্দিরের লোক বলুক, কমিটি ইয়া থানাতে আমাদের কখনো একটা রিপোর্ট নেই যে আমরা খারাপ ব্যবহার লোকের সাথে করেছি ইয়া কাস্টমারদের সাথে, কেউ আমাদেরকে এটা বলবে না। মাকির আমার ওই বারবার একটাই উম্মিদ আছে, আমাকে একটা দোকান দিক, যেখানে ফির হোক আমাকে এই রাস্তার মধ্যে দিতে হবে। মন্দিরের সামনে কারা গাছ লাগিয়েছিল, মানে যেখানে আপনাদের ফলের ঠেলাটা লাগানো হতো সেখানে কারা গাছটা লাগিয়েছিল এবং কি গাছ লাগানো হয়েছিল?
বলছে তো তুলসী গাছ লাগিয়ে দিয়েছে আর এমনি ফুলের মূলের গাছগুলো বসিয়েছে। না, রাত্রির বেলা এই কাজগুলো হয়েছে, মানে হরিমোহন রায় করেছে। না, আমি কিচ্ছু জানিনি কেন করে। কি হরিমোহনের সঙ্গে কখনো আপনার স্বামীর কোনো বচসা বা কোনো ঝামেলা ছিল? আমি সব সময় হরিমোহন দাকে যখনই দেখতো নমস্তে ভাইয়া নমস্তে। হরিমোহন ভাইয়া এমনি খারাপ লোক না আছে, আমি বলবো না যে খারাপ লোক আছে। উনি আমার কাছে আগেও ফল নিত, এ করতো। তারপরে ওনার কি জানি কি হয়েছে মনের মধ্যে না হয়েছে, উনি আর আমাদের সাথে অত কথাই বলতো না। আমার স্বামীর সাথে বীর বলতো, আমার স্বামী তো বীর ওনাকে সবসময় নমস্তে ভাইয়া। হরিমোহন ভাইয়া ডেলি আসতো মন্দিরে পুজো দিতে, তো ডেলি আমার স্বামী ওকে নমস্কার করেই যেত। আর আমরা ঝগড়া লড়াই চাইনি দিদি। অন্যান্য দোকানদাররা বলছেন বাজারে সবাই মিলেমিশেই থাকেন। বাজারে ঢোকার মুখেই জুতোর দোকান রাম লক্ষণ রামের। তিনি বলেন, ওইখানে 10টা 11টার সময় কি অনেক ভিড় আসছে, কিছু থানার লোকও আছে আর ভিড়ও আছে, তো কিছু ঝামেলা এরকম হচ্ছিল। তারপরে আমরা একটুখানি দেখতে গেলাম, সব দোকানদাররাও আশেপাশে অনেক দোকান খোলা ছিল। দেখলাম কিছু কারণে ওইখানটা একটা মন্দিরে যে জায়গা ছিল, তো সামনে একটা ফলওয়ালা বসতো, তো ফলওয়ালা কিছু লোক এসে ওইখানটা ব্যারিকেড করে তুলসী মঞ্চ বানিয়ে দিয়েছিল। সেইটা নিয়ে একটা অশান্তি হচ্ছিল, তো সেইটাই নিয়েও একটা এইখানকার কাউন্সিলর ছিল, তো ওই একটা টাইম দিয়েছিল থানার সঙ্গে মীমাংসা করে, ওইটা হচ্ছিল। তারপরে হঠাৎ দেখলাম অনেক ভিড় ভাড়া এসছে। আসার পরে আস্তে আস্তে সব দোকানদার তো ওই সব মাথা গালা, এইখানে বিজনেসম্যানরা ব্যবসায়ীরা সব মিলেমিশে চায় সকলকে নিয়ে এক অপরে মানে বিজনেসটা থাকে, তো সেই বিজনেসটা তো ওরা সব ওই সব ঝামেলাতে যায় না, সব আস্তে আস্তে সব বন্ধ করে সব চলে গেছিল। ঘটনাস্থলের পাশেই এক দুধের দোকান। সেই দোকানের কর্মী ভোলা সিং বলেন, অনেকজন মুসলিম লোক এসে ওই গাছ ফাছ তোড়ে ভেঙে পুলিশের থানায় সব কিছু করতে পারলো না, পুলিশকে भी কিছু মানে বুঝেছে না, বুঝেছে। তারপরে ইট পাথর সব করে সামনে শাদি বাড়ি ওখানে সব চুর ভেঙে দিয়েছে। এ দেখিয়ে এখানে চাউমিন বিক্রি করছে, এখানে ভেঙে দিয়েছে, নতুন করছে। এই চায়ওয়ালা সব তো ভেঙে সব দিয়েছে। 11টা তারপর 4 ঘন্টা লুটপাট, বাজারে লুটপাট হলো। পুলিশ কী করলো, 4 ঘন্টা পরে মানে র্যাপ এসছে, তারপরে একটু ভিড় মানে হেড়েছে। সেদিন মেটিয়া বুরুজের দিক থেকে রবীন্দ্রনগরের দিকে ধেয়ে এসেছিল বিক্ষুব্ধ জনতা। ঘটনার শিকড়ে পৌঁছতে আমরা কথা বলি বটতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিল মহিন উদ্দিনের সঙ্গে। ইনস্ক্রিপ্টকে তিনি জানিয়েছেন, যখন ঘটনাটা ঘটেছে আস্তে আস্তে জড়ো হচ্ছে, তারপর থেকে কিন্তু 4 ঘন্টা পরে ঘটনাটা ঘটেছে। 4 ঘন্টা সময় পেয়েছিল পুলিশ এটাকে দমন করার, কিন্তু তারা নিশ্চুপ ছিল, নির্বিকার ছিল। এটাই ওদের মারাত্মক ভুল। সেই সময় যদি মবটাকে আটকানো যেত, আমি স্কুলের সামনে থেকেও দেখেছি বেশ কিছু ছেলে যাচ্ছে, হ্যাঁ, তো তখনই কী করলাম, যেহেতু আমাদের ছোটো ক্লাস 5 থেকে 12 একটা নিরাপত্তার ব্যাপার, যখন গণ্ডগোল হতে পারে, আমি কিন্তু আর রিস্ক নিইনি। দিদিমণিরা বললো যে আমাদেরও অনেক দূর যেতে হবে, স্যার ছেড়ে দিন আমাদের। আমি কিন্তু বাচ্চাদেরও গার্ড দিয়ে গার্ড দিয়ে ওদের পার করে দিলাম এবং দিদিমণিদের বা স্যারদের ছেড়ে দিলাম। তারপরে তখনও ঘটনাটা ঘটেনি। যখন ভাঙচুরের ঘটনা ঘটলো তার অনেকক্ষণ পরে ঘটনাটা ঘটেছে। আমি যখন ওই অকুস্থলের আশেপাশে যখন খোঁজ নিচ্ছিলাম, কারণ ওখানে যাওয়ার সাহসটা পাইনি, তখন উন্মত্তের মতো এরা ইট ছড়াছড়ি শুরু করে দিয়েছে। অত দূর যাওয়ার সাহস পাইনি। তবে আমি একটা ছেলেকে পাঠিয়েছিলাম, সে দূরে ছিল, দাঁড়িয়েছিল, এবং সে পুরো ঘটনাটার বিবরণ আমাকে যেভাবে দিল, আমি কিন্তু সেই ভিত্তিতেই কথাগুলো বলছি। আর পরে গিয়ে দেখলাম যে রীতিমতো ভাঙচুর করা হয়েছে। যেখানে অকুস্থল, অর্থাৎ যেখানে ওই এটা হয়েছে আর কি, তুলসী মঞ্চটাকে স্থাপন করা হয়েছে, ওটা একেবারে 3 মিটার দূর, মানে থানার পাঁচিল থেকে 3 মিটার দূরে। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওখানে ইন্টেনশনালি একটা ব্যাপার রয়েছে, কারণ সে যখন ওইটা অকুস্থলটা ভাঙা হয় তখন দেখা যায় রেল গার্ড দিয়ে ঘেরা, পুলিশেরই ট্রাফিক গার্ড দিয়ে ঘেরা, এবং ওরা না জানার তো কথা নয়। রবীন্দ্রনগর থানা থেকে প্রায় 100 মিটারের মধ্যে রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠ। স্কুলের প্রধান শিক্ষিকা ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন,
যেদিন সূত্রপাত সেদিনকার কথাটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ তখন তো আমরা কোনো উত্তেজনা দেখিনি। এবার আমরা আমার স্কুল যেহেতু একেবারেই পাশে, আমরা দেখি যে থানার সামনে একটা মন্দির আছে, একটা মন্দির, তারপরে একটা ষাঁড়, সেটারও একটা ঘেরাও, তারপরের যে জায়গাটা সেখানে ভেন্ডার্সরা বসেন। সেটা আমি এখানে যত বছর আছি আমি একই জিনিস দেখছি। ভেন্ডার্সরা বসেন পর বিভিন্ন ভেন্ডার্স, কোনো পার্মানেন্ট শপ নয়, কিন্তু ভেন্ডার্সরা বসেন। তো ওখানে হঠাৎ করে দেখতে পাই এরকম ছোট থামের উপর গাছ করা হয়েছে। সেটা কি কেন এর বেশি আমি কিন্তু বলতে পারবো না। কাজেই ঘটনাটার সূত্রপাতের দিন কি ঘটেছে সেটা আমার জানা নেই। এবার যেদিন ঘটনাটা ঘটে সেদিনকার ব্যাপারটা হচ্ছে সকাল 11টা থেকে আমরা জানতে পারি থানার সামনে একটা গোলমাল হচ্ছে, কিন্তু মেজর কিছু বলে আমরা বুঝতে পারিনি। আমাদের স্কুল পুরোদমে চলছিল, আর আমাদের স্কুলে এমনিতে 2500 মতো স্টুডেন্ট এবং গার্লস স্টুডেন্টস। তো স্কুল চলছিল বেলা 1:30 নাগাদ, এরকম সময় হঠাৎ মানে আমরা বুঝতে পারি, রাদার আমি নিজে বুঝতে পারিনি, আমার ওপরে দোতলায় স্টাফ রুম থেকে টিচাররা দেখতে পান যে বাইরে প্রচণ্ড গোলমাল, শয়ে লোক এবং দৌড়াদৌড়ি ছুটোছুটি চলছে। তখন আমি বেরিয়ে আসি এবং সেই সময় হঠাৎ একটা ঢিলও পরে ওপর থেকে আমার ঝনঝন করে কাঁচ ভেঙে পড়লো। তো তখন আমি বুঝতে পারি এবং বাইরে বেরিয়ে গিয়ে দেখি এই সামনের যে আমার স্কুলের ইমিডিয়েটলি সামনের যে রাস্তাটা, ওখান দিয়ে অজস্র মানুষ দৌড়চ্ছেন, দৌড়াদৌড়ি চলছে এবং একটা সাংঘাতিক আকার নিয়েছে। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী বসু ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, এলাকা বলে বিষয় না, বিষয়টা হচ্ছে 9টা যেটা বলছে 9টার সময় হয়নি, রাত্রি 11:30 থেকে 12টার সময় এটা হয়েছে। কাউন্সিলর হতে পারি, এলাকায় ঘটনা ঘটতে পারে, কিন্তু রাত্রির 11টা 11:30টার সময় কে কোথায় কি করছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না, ঠিক আছে। এবং থানার সামনে হয়েছে এবং এটাই যে পুলিশি গাফিলতি ছিল, যার জন্য তখন যিনি পুলিশের বড়বাবু ছিলেন, আইসি ছিলেন, ওনাকে ট্রান্সফার পরবর্তীকালে সাসপেন্ডও করা হয়েছে। তার মতে এই ঘটনা চক্রান্ত করে ঘটানো হয়েছে। চক্রান্ত তো ছিলই, চক্রান্ত না হলে কোনো পক্ষই সংগঠিতভাবে এই ধরনের ঘটনা ঘটাতে পারতো না বা সাহস ছিল না। আজকের দিনে যেভাবে সারা পশ্চিমবাংলায় 26-এর নির্বাচন যত এগিয়ে আসবে, এই পোলারাইজেশন তত বাড়বে। আর এই ধরনের চক্রান্ত যেটা মুর্শিদাবাদ আপনারা বলছেন, মুর্শিদাবাদে আমরাও সবাই সংবাদ মাধ্যমেই জানতে পেরেছি। ওই মুর্শিদাবাদের ধারাতেই কিন্তু এখানে তুলছি, কারণ পরবর্তীকালে আমরা দেখলাম আমাদের এখানে ঘটনা ঘটলো, আর সারা রাজ্যে তথাকথিত রাজনৈতিক দল, বিরোধী দল যারা আগামী দিনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তারা সারা রাজ্য জুড়ে তুলসী গাছ মাথায় নিয়ে ঘুরছে। তার মানে এর থেকে তো বোঝা যায় যে এটার রাজনীতিটা কোন জায়গায় লুকিয়ে আছে। কাউন্সিলর বলছেন বিজেপির চক্রান্ত। একই সুর দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূলের মহিলা সহ সভাপতি সোফিয়া নওয়াজের কণ্ঠেও। এই প্রতিবেদনে তিনি প্রাসঙ্গিক কারণ 17 জুন ফেসবুকে কিছু ছবি পোস্ট করে তিনি দাবি করেছিলেন গাছ লাগিয়েছেন হরিমোহন সিং, রাহুল সিং। কারা এরা? কার নির্দেশে এই ঘটনা ঘটালো তারা? সোফিয়া নওয়াজের দাবি, মানে যেদিন ঘটনাটা ঘটে পরের দিকে আর কি খুব শীঘ্রই সেটা উপর মহল কিংবা উচ্চ নেতৃত্ব কন্ট্রোলে নিয়ে এসছে, কিন্তু জিনিসটা মানে আরও বাড়তে পারতো, প্রাণহানি ঘটতে পারতো। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, ঘটনা ঘটার 3-4 দিন আগে অগ্নিমিত্রা পল এসেছিল। অগ্নিমিত্রা পল এসেছিল রবীন্দ্রনগর থানা ঘেরাও করার জন্য, এবং আমি যেটা শুনেছি যে অগ্নিমিত্রা পলের সঙ্গে ওদের কোনো একটা সিক্রেট মিটিং হয়। আসলে এই রাহুল সিং, হরিমোহন সিং এরা কোনো দলের নয়, এরা সুবিধাবাদী। যখন যে শাসন ক্ষমতায় থাকে এরা তাদের পা চাটে যত অনৈতিক কার্যক্রম করে, যত অবৈধ কার্যকর্ম করে, এরা কোনো দলের সমর্থক নয়, অন্তত আমি সেটাই ভাবি। এরা ধান্দাবাজ, সুবিধাবাদী। এখন যেহেতু তৃণমূল ক্ষমতায় আছে, তৃণমূলের নেতাদের নাম উঠে আসছে, কিন্তু যদি এই মুহূর্তে বিজেপি কিংবা সিপিএম, কংগ্রেস ক্ষমতায় থাকতো, এরা তাদের পাশেও অন্যায় করত। ফল বিক্রেতার স্ত্রী রানী খাতুনের অভিযোগ, ঈদের 1 সপ্তাহ আগেই তাকে জয় শ্রীরাম বলার জন্য জোর করেন গাছ লাগানোই অভিযুক্ত হরিমোহন সিং। আমার বরকে কিচ্ছু বলিনি, আমারই সাথে বলেছিল, তো আমি এটাকে অত মাইন্ড করিনি। যে আপনাকে জয় শ্রীরাম বলতে বলেছে?
হ্যাঁ বলেছিল তো হরিমোহন, তো আমি না ওই কথাটাকে অত মাইন্ড করিনি। তো আমরা ভাবছি এখানে আমরা থাকি, এখানে আমাদের খেতে হবে, খেটে তো আমাদের কি দরকার আছে ঝগড়া লড়াই দিয়ে। ওইটা এক সপ্তাহ আগেই বলেছিল। যদিও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা বলছেন এমন ঘটনা ঘটতে তারা দেখেননি। না না না, আমরা তো সে মনে করি না। এইখানে কেউ হিন্দু বা মুসলিম ও যে জয় শ্রীরাম বলবে বা বলার কথা হয়েছে কি জয় শ্রীরাম বললো তবে তোমাকে দোকান লাগাতে, এইরকম কথা আমরাও মনে করি না। বা কেউ মুসলিমরাও এই মনে করে না কি তুমি আল্লাহ বলো, হ্যাঁ তারপরে আমি তোমাকে দোকান লাগাতে দেবো। তো এই কথা আমরাও কোনো দিনই মনে করি না এতদিন ধরে। মেটিয়া বুরুজ এলাকাটা আসলে কেমন তা জানতে আমরা কথা বলি ওই এলাকার বিদ্যজনদের সঙ্গে। বটতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিল মহিন উদ্দিন জানান, মিক্স এলাকা দীর্ঘদিন থেকে, কারণ এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যে কীভাবে জনবিন্যাসটা হলো। হ্যাঁ, স্যার একটা লিখেছিলেন, ওনার লেখাটা খুব সুন্দর, ভালো লেগেছে। যাই হোক, কখনই আমরা দেখিনি এইরকম উন্মত্ততা, কোনো দিনই আমরা দেখিনি। একবারই একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে 1992 সালে বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয়, তখন কিছু মানে ছেলেপিলে বা কিছু মানুষজন ওই একটু হই হাই করেছিল, কয়েকটা দোকান নষ্ট করেছিল, এই যা। কিন্তু শান্তি শৃঙ্খলা বলতে যা বোঝায় তা এই মেটিয়া বুরুজ অঞ্চলকে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। এরা একে অপরের, আমাদের ঈদের সময় যেমন নেমন্তন্ন মানে থাকে, হ্যাঁ, অপর সম্প্রদায়, ঠিক আমরা পুজোর সময়ও ঝাঁপিয়ে পড়ি এবং রীতিমতো নেমন্তন্ন খেতে যাওয়া আসা করি। দর্জি শিল্পের জন্য পরিচিত মেটিয়া বুরুজ এই এলাকার ইতিহাস খুবই বৈচিত্র্যময়। এলাকাটা কেমন ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন প্রাক্তন দর্জি শিল্পী এবং লেখক মোহাম্মদ ফারুক ইকবাল। তিনি বলেন, আমাদের এখানে যে দর্জি শিল্প হয়, সেই দর্জি শিল্পের সঙ্গে এখানকার যারা গরিব হিন্দু সমাজ, বাঙালি গরিব হিন্দু সমাজ, তারা সবাই যুক্ত আছেন। মানে খেটে খাওয়া যারা মানুষ, যারা চাকরিজীবী তারা নয়, বা পশ সোসাইটি পার্সন তারা নয়, যারা গরিব খেটে খাওয়া মানুষ, তারা আমাদের দর্জি শিল্পের সঙ্গে যুক্ত। আর দর্জি শিল্পে যত কাঁচামাল ব্যবহৃত হয়, মানে আপনার কাঁচা কাপড় থেকে নিয়ে সুতো, কাগজ বা তার সমস্ত সাজগোজ, সাজসজ্জা, মেশিন, এইসব বিষয়গুলো সমস্তটাই অবাঙালি হিন্দুদের নিয়ন্ত্রণে। এবং তারা আগে বড় বাজার থেকে কারবার করতো, ব্যবসা করত। বর্তমানে তারা আমাদের এইখানে মেটিয়া বুরুজে বটতলা এরিয়ায় বসে ব্যবসা করছে এবং কোটি কোটি টাকার ব্যবসা। তো তাদের তো কোনোদিন কোনো সমস্যা হয়নি ব্যবসা করতে, তাদের তো কোনোদিন চুরি ছিনতাই লুট ডাকাতি হয়নি। তাহলে এখানে সাম্প্রদায়িক সমস্যা আসবে কোথা থেকে? সবটাই ক্রিয়েট করা। এমনকি ওটা তো গেল কাঁচা কাপড়ের ব্যাপার। এবারে রেডিমেড মাল তৈরি হয়ে যেগুলো বিক্রি হচ্ছে, তখন যে কাস্টমারগুলো আসছে, খরিদ্দার, তারাও ভিন রাজ্য থেকে আসছে, অবাঙালি হিন্দু বেশিরভাগই। পুজো কেন্দ্রিক কিছু ব্যবসা বাংলায় হয়, কিন্তু অবাঙালি হিন্দুরা সারা বছর এখানে এসে কাপড় কিনছে এবং তারা কোটি কোটি টাকা নিয়ে আসছে, এসে কাপড় কিনছে, পোশাক কিনছে, আবার ফিরে যাচ্ছে। তাদের কোনোদিন কোনো সমস্যা হয়নি। এমনকি তারা টাকা পয়সা নিয়ে এসে এখানে যদি শেল্টার না পায়, যে গেস্ট হাউসগুলো আছে সেখানে জায়গা পেল না, কোনো ব্যবসায়ীর বাড়িতে গিয়ে সে থাকলো, সেখানে তার কোনো সমস্যা হয় না, সেখানে কোনো হিন্দু মুসলিম হয় না। তাহলে কেন হচ্ছে? তাহলে বাইরে থেকে সমস্ত পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে। আমাদের মেটিয়া বুরুজ কোনোদিনই এমন ছিল না। 1992-এর ম্যাসাকারটার পরে, বাবরি মসজিদের ঘটনাটা ঘটার পর থেকে সম্পর্কটা খারাপের দিকে যেতে আরম্ভ করলো। কীভাবে? এখানে তো কোনো দুষ্কৃতকারী নেই, আমাদের এখানে সবাই দর্জি ব্যবসার সঙ্গে বা দর্জি শ্রমিক হিসেবে যুক্ত। এরা খেটে খাওয়া মানুষ। অবাঙালি কিছু দুষ্কৃতকারী ওই দিক থেকে এসে এখানে কিছু ভাঙচুর করার চেষ্টা করে। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের, অবাঙালি মুসলিম, ঠিক আছে। বাবরি মসজিদ ধ্বংস হওয়ার ঠিক পরেই তো সেটাকে এখানকার স্থানীয় বাঙালি মুসলিমরাই তাদের তাড়া করে ফেরত পাঠায়।
তো তারপর থেকে আস্তে আস্তে সম্পর্কটা খারাপ হতে শুরু করেছে। তো খারাপ হতে শুরু করেছে, কিন্তু সেই অবস্থায় যায়নি যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে। এগুলো বর্তমান কেন্দ্র সরকারের যে শাসক দল বিজেপি, তারা এখানে বিভিন্ন পকেট তৈরি করছে। সেই পকেটগুলো থেকে উস্কানিমূলক কিছু কাজ করা হচ্ছে, যাতে মানুষ উত্তেজিত হয়ে ঝামেলা সৃষ্টি হয়। 11 বছর ধরে রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকার দায়িত্ব সামলাচ্ছেন দুর্বা সান্যাল। রবীন্দ্রনগরের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তিনি বলেন, আমি এখানে 11 বছর আছি। আমি এই স্কুলটির হেডমিস্ট্রেস হিসেবে এখানে জয়েন করি, এবং সত্যি কথা বলতে গেলে আমি তো দক্ষিণ কলকাতার মানুষ। আমি যখন এই স্কুলটাকে সিলেক্ট করি, অনেকেই আমাকে অনেক ভয় টয় দেখিয়েছিলেন যে মেটিয়াবুরুজে যাচ্ছি অ্যাজ ইফ এটা একটা অন্য জগৎ। কিন্তু আমি যদি সত্যি কথা বলি, তাহলে এর থেকে সুন্দর জায়গা হয় না। এখানকার মানুষ এত কোঅপারেটিভ, এত ভালো, এবং এনারা উদার হস্তে, মানে শিক্ষার উন্নতিকল্পে এনারা উদার হস্তে দান করেন। এবং এখানে প্রত্যেকটা স্কুল, শুধু আমার স্কুল বলে বলছি না, এখানে প্রত্যেকটা স্কুল আর মানে ইনডেটেড টু পিপল অফ মেটিয়াবুরুজ, যারা উদার হস্তে দান করে কখনো বিল্ডিং করে দিচ্ছেন, বেঞ্চ করে দিচ্ছেন, অফিস রুম করে দিচ্ছেন, কম্পিউটার দিচ্ছেন, থিংস লাইক দিস। এবং শুধু তাই নয়, মেয়েরা পড়তে চাইছে, পড়াশোনা করতে পারছে না, তাদেরকে দোকানে যাও, গিয়ে বই কিনে নাও, কার ভর্তির ফিজ, এটা কিন্তু মেটিয়াবুরুজের তথাকথিত যাদের মানে যেটা নিয়ে কনফিউশন, গোলমাল, অর্থাৎ মুসলিম কমিউনিটি যেটা নিয়ে বলা হচ্ছে, আমি কিন্তু এইখানকার মেটিয়াবুরুজের মুসলিম কমিউনিটিকে ঠিক এইভাবেই দেখেছি এবং দেখি। এবং শুধু তাই নয়, আমি এই 11 বছরে কোনো দিন এরকম কোনো গোলমাল, কোনো সমস্যা দেখিনি। এবং আমি দেখে এসেছি যে এখানকার এই জায়গায় হিন্দু মুসলমান দুটি সম্প্রদায় তারা যথেষ্ট সখ্যতার সঙ্গেই দিন যাপন করেন। আমি কিন্তু কোনো গোলমাল দেখিনি। রবীন্দ্রনগরের এই ঘটনায় 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিতেন নন্দী, যিনি পেশায় একজন সাংবাদিকও, ইনস্ক্রিপ্টকে তিনি জানিয়েছেন, রবীন্দ্রনগরের এই ঘটনায় অনেকখানি দায়িত্ব ছিল স্থানীয় রবীন্দ্রনগর যে পুলিশ স্টেশন, তার আইসি এবং তার যে কর্মকর্তা তাদের। কেন কি এই ঘটনাটা সম্পূর্ণ তো ঘটেছে তুলসী গাছ লাগানো এবং তারপরে যে তুলসী গাছ ভাঙা এবং যে উচ্ছৃঙ্খল যে জনতার যে ভাঙচুর, এই সব জিনিসটাই ঘটেছে থানার ওপর। সুতরাং এই ঘটনাটা শুরুই হতে পারতো না যদি পুলিশের পক্ষ থেকে প্রথমেই একটা পাবলিক প্লেসে, একটা বাজারের মুখের উপর এবং মন্দিরের সামনে নয়, মন্দির থেকে 10 ফুট দূরে কিছু তুলসী গাছ একদম কাঠামো তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে সেখানে লাগানো। প্রথমেই যদি সেটা তারা না করতো, তাহলে এই ঘটনা ঘটতেই পারতো না। এবং এই সন্দেহ, এই যে আমার যে অভিযোগ বা সন্দেহ, এটা আরও জোরালো হয় যখন আমরা দেখি যে কয়েকদিনের মধ্যেই এখানকার আইসি তাকে, মুকুল মিয়া, তাকে দার্জিলিংয়ের বদলি করে দেওয়া হলো। কিসের ভিত্তিতে তাকে বদলি করে দেওয়া হলো? কোনো সংবাদ মাধ্যমে, কোনো খবরের কাগজে, কোনো টিভি চ্যানেলে কি এটা এসছে যে কেন তাকে বদলি করা হলো? তাকে কি কোনো শোকজ করা হয়েছিল? তাকে কি এই ঘটনার জন্য তার উপর কোনো অভিযোগ করা হয়েছিল? তার বিরুদ্ধে কি কোনো এফআইআর হয়েছে? এ সমস্ত কিন্তু কিছুই জানা যায়নি। হঠাৎ করে বদলি করে দেওয়া হলো এবং নতুন একজন আইসি এখানে এসে গেল। সেখান থেকে এই সন্দেহ আরও জোরালো হয় যে থানার যে ভূমিকা, সেই ভূমিকাটাই এখানে পুরো ঘটনাটাকে এই অবধি নিয়ে যেতে দিয়েছে, যেটা 11 তারিখে ওখানে ঘটেছে। থানার বাইরেই উত্তেজিত জনতার বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় অনেকেরই প্রশ্ন রবীন্দ্রনগর থানার ভূমিকা নিয়ে। কেসের আপডেট জানতে আমরা যোগাযোগ করি রবীন্দ্রনগর থানায়, কিন্তু থানা তরফে জানানো হয় তারা ফোনে কিছু জানাতে পারবে না। তৎকালীন আইসি মুকুল মিয়াকে প্রথমে ট্রান্সফার এবং পরে সাসপেন্ড করা হয় বলে দাবি করেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী বসু। এছাড়া ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও তিনি দাবি করেন। কিন্তু যারা গাছ লাগানোয় অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ থানা করেছে?
হরিমোহন সিংয়ের বাড়িতে গিয়ে তার খোঁজ করলে তার বাড়ির ভাড়াটিয়া রাজবীর দাস জানান, ঘটনার পর থেকেই হরিমোহন সিং বাড়িমুখো হননি, এলাকা ছেড়েছেন। ফলে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। অন্যদিকে ফল বিক্রেতা অসুস্থ বলে জানান তার স্ত্রী, তাই তিনিও গ্রামের বাড়িতে বিহারে চলে গিয়েছেন। অতএব প্রশ্ন, সত্যিই কি ফল বিক্রেতার স্ত্রীকে জয় শ্রীরাম বলতে বলেছিলেন হরিমোহন সিং? কেন হঠাৎ রাস্তার পাশে অতগুলো বেদি তৈরি করে তুলসী গাছ লাগানো হলো? যারা রাতারাতি এই কাজ করলেন, কাদের নির্দেশে করলেন? স্থানীয়দের দাবি ওটা পিডব্লিউডির জায়গা। ফলেই প্রশ্ন উঠছে, থানার বাইরে এতগুলো বেদি বসানো হলো যখন, পুলিশ কেন আটকালো না? সাম্প্রদায়িক উত্তেজনা আটকাতে আরও বেশি সজাগ ও সচেতন হওয়া প্রয়োজন হয়ে পড়েছে বাংলার মানুষের। কারণ ফোনে ফোনে মেসেজ পেয়েই সেদিন উত্তেজিত জনতা ধেয়ে এসেছিল বলে দাবি স্থানীয়দের। কিন্তু ফল বিক্রেতাকে জয় শ্রীরাম বলার জন্য জোর করা হয়েছিল বলে এই বার্তা কে বা কারা ছড়িয়েছিল? কেন হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ল মহেশতলায়? পুলিশি তদন্তে কি কখনো উঠে আসবে এসব প্রশ্নের উত্তর?